অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে ৬ জুন সাবেক আইজিপি বেনজির আহমেদকে আর ৯ জুন তার স্ত্রী ও ৩ মেয়েকে দুদকে তলব। রিমালের তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণের ১৯ জেলা, ক্ষয়ক্ষতি নিরূপণ ও বাঁধগুলো সংস্কারের তাগিদ প্রধানমন্ত্রী। পর্যবেক্ষণে পটুয়াখালী যাবেন কাল। তৃতীয় ধাপে ৯০ উপজেলায় নির্বাচন আজ, কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু। রিমালের কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার শিমুল ভুঁইয়ার সহযোগী সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাত ১০টার দিকে যশোর শহরের চাতরা বাবলাতলা এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। সাইফুল ৩টি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের রকিবুল ও সুব্রত হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাইফুল ও শিমুল ভুঁইয়া। এছাড়া মনিরামপুর উপজেলার পচাকরি গ্রামের উদয়শঙ্কর হত্যা মামলার ১৬৪ ধারায় জবানবন্দিতে সাইফুলের নাম এসেছে। সাইফুল আলম নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা, একই সঙ্গে শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড। অন্যদিকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের স্বীকারোক্তিতেই আনার হত্যার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ড্রোন ব্যবহার, ওয়াচ টাওয়ার স্থাপন সহ নানা উদ্যোগ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়ক দুর্ঘটনা এড়াতে দ্রুতগতির যান নিয়ন্ত্রণ, সড়কে চাঁদাবাজি ঠেকানো এবং যত্রতত্র পশুর হাট ঠেকাতে মাঠে থাকবে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঈদের ছুটির আগে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। এমপি আনার হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জড়িত সন্দেহে যাদের আটক করা হয়েছে হত্যার দায় স্বীকার করেছে তারা। এ সময় ঝিনাইদহ ৪ আসন শূন্য ঘোষণা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী জিসান মির্জা ও ৩ সন্তানকে ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বিকেলে দুদক এই তথ্য জানিয়েছে। জানা যায়, সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসব সম্পদের বৈধ উৎস দেখবে দুদক। ট্যাক্স ফাইলে ওঠালেও সম্পদ উপার্জনের বৈধ খাত খতিয়ে দেখা হবে। বেনজিরের স্ত্রী এবং সন্তানদের আয়ের খাত হিসেবে দেখিয়েছেন মাছের ব্যবসা, এটাও খতিয়ে দেখা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে বেনজির পরিবারের কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFAU-তে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধান শুরুর পর থেকে প্রতিনিয়তই গোয়েন্দা সূত্র সহ বিভিন্ন মাধ্যমে বেনজির পরিবারের সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। জিজ্ঞাসাবাদ করা হবে, অনুসন্ধান করে যদি রিপোর্ট দেওয়া হয় নিশ্চিত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদ তার কথা শুনতে হবে, তো ওনার বক্তব্য থাকতে পারে, এই প্রপার্টি তাদের বৈধতাও থাকতে পারে। যদি বৈধ মনে করে উনি বৈধ প্রমাণ করতে পারে, তারা হয়ে যাবে। 2 দফায় আবেদন করেছি। প্রথম দফায় আমার ঠিক ফিগারটা মনে নাই, সম্ভবত 83টা দলিল এবং 30টা ব্যাংক অ্যাকাউন্ট। পরের দফায় আরও বেশি কিছু দলিল আমরা পাইছি, সেই দলিলের প্রেক্ষিতে ওগুলো ফ্রিজ করার জন্য বলেছি। দক্ষিণের ১৯ জেলায় দৃশ্যমান ঘূর্ণিঝড় রিমালের ক্ষত। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ঘরবাড়ি, হাজার হাজার হেক্টর ফসলি জমি, পানিবন্দী কয়েক হাজার মানুষ। বিধ্বস্ত বাড়িঘর সরিয়ে ঘুরে দাঁড়ানো সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রমের পর স্পষ্ট হয়ে উঠেছে উপকূলীয় এলাকার ক্ষত আর ক্ষয়ক্ষতি। গাছপালা উপড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আর পানিতে তলিয়ে লন্ডভন্ড অবস্থা চারদিকে। চরম দুর্ভোগকে সঙ্গী করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি। জেলা প্রশাসন ২৬ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায়। এছাড়া ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্য খাতের। আরও গাছপালা পড়ছে, বহু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায়। আমাদের বড় ভাইয়ের একটা গরু ঘরের টিন সব উড়াই নিয়ে গেছে। বড় নাতি বাইর করতে পারি না, একটা পাও বাড়ি গাছের তলে চলে গেছে। গাছের বাড়ে তো ঠিক করে যে আমার বাঁচাও।
রিমালের আঘাতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন। রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। চরম ভোগান্তিতে প্লাবিত এলাকার মানুষ। বরিশালে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অসংখ্য গাছপালা, ঘরবাড়ি। শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দী শত শত মানুষ। এখনো তলিয়ে ফসলি জমি, রাস্তাঘাট। ৪৮ ঘন্টা পর বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রাণ প্রকৃতির। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। বনের ভেতরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিষ্টি পানির পুকুর। সুপেয় পানির সংকটে পড়েছে বন্যপ্রাণীরা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বাগেরহাটের অনেক এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। জলোচ্ছ্বাসে জেলার লাখেরও বেশি মানুষ পানিবন্দী। চরম দুর্ভোগে মানুষ। অন্তত ১০,০০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩৫,০০০ ঘর বাড়ি। ভেসে গেছে ৩৫,০০০ মাছের ঘের। পটুয়াখালীর কুয়াকাটায় এখনো ঝড়ো হাওয়া বইছে, সাথে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে বিক্ষুব্ধ। কলাপাড়া ও রাঙ্গাবালির বেশ কিছু বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালে সাতক্ষীরা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলায় ৬০৬ হেক্টর জমির ফসল ও ২০০ হেক্টর জলাশয়ের মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী জেলেপল্লীর শতাধিক পরিবার। খাগড়াছড়িতে প্রবল বৃষ্টিতে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ২ শতাধিক পরিবার পানিবন্দী। পাহাড় ধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ৩টি গ্রাম তলিয়ে গেছে। মারিশিয়া দীঘিনালা সড়কের ১০টি জায়গায় ছোট বড় পাহাড় ধসে সারা দেশের সাথে বাঘাইছড়ি যান চলাচল বন্ধ রয়েছে। মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ২ দিন লাগতে পারে বলে জানায় স্থানীয় প্রশাসন। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি বাঁধগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি নির্দেশ দেন। এদিকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান নিচ্ছে সরকার, যার ২,৩০০ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হবে বাংলাদেশকে। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ঘূর্ণিঝড় রিমাল প্রাধান্য পায়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল সালাম জানান, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন। তিনি তৎপর ছিলেন বলেই ক্ষয়ক্ষতি কম হয়েছে। জানান, ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পানির জন্য বলেন, পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়, এটা হলো বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা হচ্ছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের। বৈঠকে ১৪,৩৩৭ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ভৌত অবকাঠামো উন্নয়নে ৪,০৮১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়, যা ঋণ হিসাবে বিশ্বব্যাংক দিচ্ছে ২,৩২৯ কোটি টাকা। এই যে ওরা শুধু করতে চেয়েছিল রোহিঙ্গাদের জন্য, আমরা বলেছি না, রোহিঙ্গাদের জন্য করলে তো হবে না, কারণ যাদের উপরে যে সমাজ সোসাইটির উপর নির্ভরশীল, যে কমিউনিটির উপর নির্ভরশীল, তাদের করতে হবে। তো এই যে পূরণ করার কথাটা বলেন, এটা কিন্তু সার্বিক, রোহিঙ্গাদেরও আছে, স্থানীয় লোকেরও আছে, সকলেই আছে, চাপ পড়েছে। সুতরাং রোহিঙ্গা চাপায়া দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছি, সুষ্ঠুভাবে এটা করছি।
মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অনুদান, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তাঘাট বনায়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে। এছাড়া কর্ণফুলী নদীর তীর রক্ষা, নওগাঁর মহাদেবপুরে অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ 11টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ঘটনায় সরকার বিব্রত নয়। অপরাধীর ক্ষমা নেই, শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। শেখর সাদিকের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক স্বাধীন বলেই বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করছে। জেনারেল আজিজ অপরাধী হলে তার বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবে, অপরাধীর ক্ষমা নেই। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। তারপরে যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয়ী। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তো এগুলো তো শাস্তি, শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই সরকারের সঙ্গে কাজ করতে চায় বলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় জানান। প্রধানমন্ত্রী শেখ সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অস্তিত্ব নেই, সময় হয়ে গেছে তাদের। ঘোরাঘুরি করে লাভ নেই, মানুষ যেন সুন্দরভাবে দাফন কাফন করতে পারে সে বিষয়ে এখন তাদের চিন্তা ভাবনা করা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ রক্ষী বাহিনী তৈরি করে গুম, খুন, নির্যাতন করেছিল। এখন নতুন নতুন কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। এদিকে সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরীর লেখা ফেনীতে 321 দিন বইয়ের প্রকাশনা উৎসব হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনীতিতে কঠিন সময় পার করছে দেশ। আমরা এত প্রতিকূলতা, এত বৈরিক অবস্থা, এত যন্ত্রণা পরেও কিন্তু আমরা চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার। এটা তো রাষ্ট্র নেই। আজকেই বোধ না কালকেই বই বলছিলেন, মান্না বলছিলেন, যেটা তো এখন আপনি এটা রাষ্ট্র বলতে পারেন না, এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মহানগর দক্ষিণ শ্রমিক দল। এ সময় বিএনপি নেতারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে রাজপথের সাহসী নেতা ইশরাক হোসেনের মতো বিরোধী নেতা কর্মীদের কারাগারে আটকে রেখেছে। সরকার শুধু কাউকে দিয়ে অনৈতিক কাজ করা
শত ব্ল্যাকমেল করবে সরকারকে। তাদের একটা আইজি এত টাকা পায় কোথায়, এত সম্পদ হয় কেমনে? জেনারেল আজিজ ঘরে বসে বসে এত কিছু করতে পারলো কি করে? অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দিকে নজর না দিয়ে সরকার ব্যস্ত জিয়া পরিবারকে নিয়ে। আহবাব চৌধুরী খোকন সম্পাদিত জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর অভিযোগ, লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংক খালি হচ্ছে, সেদিকে সরকারের নজর নেই। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। তৃতীয় ধাপে দেশের ৯০টি উপজেলায় নির্বাচন আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে কালকেই পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক তারা। পাবনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হলেও বেশিরভাগ জায়গায় ভোট হচ্ছে ব্যালট পেপারে। নির্বাচন সুষ্ঠু করতে ও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এজন্য মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। গত ৫ বছরে বিভিন্ন অভিযোগে ১৭৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে ৮৭ জনকে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে মন্ত্রী আরও জানান, নানা অপরাধের কারণে ২২ জনকে গুরুদণ্ড ও ৬৯ জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। এখনও প্রশাসনে ৩,৭০,০০০ পদ খালি উল্লেখ করে তিনি জানান, সরকারি কর্ম কমিশনের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। মন্ত্রী এ সময় জানান, ডিসি ইওনোদের জন্য ২৬১টি গাড়ি কেনার বিষয়টি ৩ বছর ধরে অপেক্ষমান ছিল। করোনার সময় ব্যয় সংকোচন নীতির কারণে এসব বন্ধ ছিল। এখন ধীরে ধীরে কিছু গাড়ি কেনা হচ্ছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী। জাতীয় বয়সভিত্তিক সাঁতারে সেরা হয়েছেন বিকেএসপির তোফায়েল আহমেদ ও অ্যানি আক্তার। আসরে দলগত চ্যাম্পিয়ন বিকেএসপি আর রানার্স আপ কিশোরগঞ্জের নিকলি সুইমিং ক্লাব। মিরপুর সুইমিং কমপ্লেক্সে দ্রুতই ইলেকট্রনিক স্কোরবোর্ড ও গ্যাস সংযোগ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। মানিক মাহমুদের রিপোর্ট। ৭ বছর ধরে অচল ইলেকট্রনিক স্কোরবোর্ড, বকেয়া জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ নানা সমস্যায় বেহাল দশা মিরপুর সুইমিং কমপ্লেক্সের। সমস্যা সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বারবার আবেদন করেও নিরাশ হয়েছেন ফেডারেশন কর্তারা। 2017 সালে স্কোরবোর্ডটি আজকে পর্যন্ত স্কোরবোর্ডটি আমরা ঠিক হয়নি। এটা নিয়ে বহুবার বলা হয়েছে এনএসসিতে, কিন্তু এটা কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এবার তাদের আশার আলো দেখিয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এক সপ্তাহের মধ্যে সুখবর পেতে পারে সুইমিং ফেডারেশন। আমি আজকেই এনএসসির সাথে বসেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, পুরো ঘটনাটা জানতে চেয়েছি যে এটা এতদিনেও হচ্ছে না কেন, এবং আমার নির্দেশনা একদম ক্লিয়ার, আমার স্কোরবোর্ড দরকার। সো আমি ওদেরকে বলেছি আমার ডেডলাইন দাও, 1 সপ্তাহের মধ্যে আমি জানতে চাই কবে আমরা এখানে স্কোরবোর্ড পাবো, যেটা নাকি ভালো স্কোরবোর্ড। আরেকটা আছে এখানে গ্যাস সংযোগ, এটা আমি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী দেশের বাইরে, উনি চিকিৎসাধীন আছেন, আমার ধারণা 2-1 দিনের মধ্যে চলে আসবেন। আসলেই আমি ওনার সাথে কথা বলে বিদ্যুতের গ্যাসের কানেকশনটা দেওয়ার ব্যাপারে যা যা করা দরকার আমরা এটা করে দিব। মন্ত্রী জানান, জেলাগুলোর সুইমিং পুলের খোঁজ নেবেন তিনি। অবকাঠামো উন্নয়নে প্রাধান্য দেওয়া হবে মিরপুর ও গুলিস্তান সুইমিং পুলকে। এই দুটোর উপর তো স্পেশাল থাকবেই, কারণ এখন আমরা যদি কোনো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যবস্থা করতে যাই, এগুলো তো এখানেই হবে। যে সমস্ত জায়গায় আছে, কোথায় কোথায় যতগুলো আছে সবগুলো আমাদের ব্যবহার হচ্ছে কিনা, বছরে একদিন একটা টুর্নামেন্ট করে দিলাম বা শেষ কার্যক্রম, এটা তো হলো না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো জেলা স্টেডিয়াম আছে প্রত্যেকটাতে আমি এক্সপার্ট টেকনিক্যাল লোক সহ 4 জন করে পাঠিয়েছি ডিটেলস জানার জন্য যে কোন স্টেডিয়ামের কি অবস্থা। নানা প্রতিকূলতার মাঝেও সাই পরটেকের পৃষ্ঠপোষকতায় 36তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার আয়োজন করেছে সুইমিং ফেডারেশন। 4 দিনের এই প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে 2টি নতুন জাতীয় রেকর্ড সহ 9টি স্বর্ণ ও 1টি রৌপ্য পেয়ে সেরা সাঁতারু হয়েছেন বিকেএসপির তোফায়েল আহমেদ। মেয়েদের মধ্যে একই প্রতিষ্ঠানের অ্যানি আক্তার সেরা সাঁতারু হন। 6টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সহ 12টি স্বর্ণপদক জয় করেন তিনি। প্রতিযোগিতায় 5টি স্বর্ণ, 7টি রৌপ্য ও 22টি ব্রোঞ্জ পেয়ে দলগত রানার্স আপ হয়েছে কিশোরগঞ্জের নিকলি সুইমিং ক্লাব। 84টি স্বর্ণ, 57টি রৌপ্য ও 16টি ব্রোঞ্জ জিতে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি।
মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে 6 জুন সাবেক আইজিপি বেনজির আহমেদকে আর 9 জুন তার স্ত্রী ও 3 মেয়েকে দুদকে তলব। রিমালের তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণের 19 জেলা, ক্ষয়ক্ষতি নিরূপণ ও বাঁধগুলো সংস্কারের তাগিদ প্রধানমন্ত্রীর। পর্যবেক্ষণে পটুয়াখালী যাবেন কাল। তৃতীয় ধাপে 90 উপজেলায় নির্বাচন, আজ ভোট গ্রহণ শুরু। রিমালের কারণে 19 উপজেলায় ভোট স্থগিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।